আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকালবেলা ঘুম ভেঙেই যখন বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তো তখন চোখ খুলেই দেখি বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে। কাচের জানলা তো, আর সকালবেলা পুরো জানলা দিয়ে রোদটা ঘরে পড়ে, সেই কারণে লাফ দিয়ে উঠে গেছি। 2-3 দিন ধরে তো ভালো করে রোদই উঠছে না। তবে এখন একটু মেঘলা করেছে, একটু বেলা হয়েছে। সকালবেলাতেই কিন্তু ভালো রোদ দিয়েছিল। আমার যা মোটামুটি 2-3 দিনের জামা কাপড় ভেজা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তারপরে ভাবলাম চলো এদিকের বাসি কাজ তো করেছি, কাঁথা কম্বলগুলোও একটু রোদে দিই। তোমরা তো জানোই এটা আমার একটু বাতি কাছে। তবে এই বালাপোষটা রোদে দিয়েছি। আমি এখন কি খুঁজছি বলো তো, কোথা থেকে বালাপোষটায় জল লাগলো। শুকনোই ছিল, একটু রোদে দিয়েছিলাম, তো দেখলাম তোমাদের দাদাভাইয়ের গাড়ির মধ্যে মনে হয় কোনোভাবে জল ছিল, আর বালাপোষটা অর্ধেকেরও বেশিটা ভিজে গেছে। মোটেই শোকায় না, কিছু গরম হয় না, তার মধ্যে আবার ভিজে গেল। বালিশ টালিশগুলো এখনই তুলে নেব, ভালোই গরম হয়ে গেছে। তবে দেখলাম আবার হালকা হালকা করে মেঘও করছে। এইদিকে গতকালকে যা জামা কাপড় ছিল সব কেচে দিয়েছিলাম, মানে বার করে দিয়েছিলাম। কেচে দিইনি, কাঁচা তো কালকেই ছিল। ওই ঘরে মেলা ছিল, সব সকালবেলায় বার করে দিয়েছি। এগুলো সব শুকিয়ে গেছে। এর পরের জামা কাপড়গুলো আবার মেলবো, তবে নিচে মেলিনি, ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম। সাইকেলটা বার করে নিলাম। না, মেয়ে স্কুল যাবে না, আজ তো স্কুল ছুটি, তো মেয়ে স্কুল যাবে না। সাইকেলটা বার করে রাখলাম। আর এখন এসছি আমি এই ঘরে এখন ঘরটা পরিষ্কার করব, আর তার সাথে সাথে ঠাকুরের বাসন বার করব। জন্মাষ্টমী আছে, গোপালের পুজো আছে, ঠাকুরের বাসনকোসন তো বার করতেই হবে। আর গতকালকে এত বৃষ্টি হচ্ছিল, আমি আর এই ঘরের দিকে আসতেই পারিনি। গামলা, বালতি, 2 গামলা, 3টে গামলা দেখো ঘরে পাতা। একটা গামলা তো এসেই বার করে দিলাম, দেখলাম ওটার মধ্যে অনেকটা জল জমেছিল। আর এই 2 গামলাতে জল পড়েনি। ভাবলাম বাসনটা বার করার আগে ঘরটা একেবারে একটু পরিষ্কার করে নিই, মানে ওই যেগুলো নিত্যদিনের পরিষ্কার করা। তবে গতকালকে আসেনি তো, তাই আজকে একটু ভালো করে পরিষ্কার করলাম। বিছানা গরম করার পর থেকে একদিনও আর এই ঘরে এসে বিছানায় শুইনি, সেই বিছানা রোদে দেওয়ার পর থেকে। সত্যি কথা বলবো, এখন এই ঘরটাতে শুই না তো, এত ইঁদুরের গন্ধ, বিশ্বাস করবে না, ঘরটা দিয়ে যেন পুরো ড্যামের একটা গন্ধ বেরায়। মেয়ে তো মোটেই শুতে চায় না। প্রত্যেক দিন ওর বাবাকে একই কথা বলে, বাবা খাট ঘরে নিয়ে চলো। আমি আর পারছি না, আর কটা দিন বলে বলে মেয়েকে থামিয়ে রেখেছি যে মারে আর একটু দাঁড়া, এই তো ঘরটা রং হবে, তারপরেই খাট নিয়ে চলে যাব ঘরে। আসলে মেয়েটা মোটেই নিচে শুতে পারে না তো, তাই। আর এখন এই ঘরেও আসা যায় না। সত্যি কথা বিশ্বাস করবে না, যে কোনো জিনিসই একরকম ব্যবহার করতে থাকলে একরকম। এখন যেহেতু এই ঘরটা একদম ব্যবহার করা হয় না, মানে প্রয়োজনীয় যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিতে আসি, তাছাড়া তো আর হয় না। তো সেই কারণে এই ঘরটা দিয়ে যে এত গন্ধ বেরায় তোমাদের কি বলবো। আর মেন কথা, ঘরটা এখন চারি ঘরটা দিয়ে জল পড়ে। এই দেখো আমি বসে বাসন বার করছি, ওপর থেকে টপ টপ করে জল পড়তেই আছে, কারণ প্লাস্টিকের ওপরটায় তো জল জমে থাকে। ঠাকুরের বাসনগুলো সব বার করলাম, আর এগুলো এখন ধোয়া হবে না। এগুলোকে সব দেখো এই শোকেসের এই ওপরটায় তুলে দিচ্ছি, কারণ এখন আমার একটু তাড়া আছে, আমাকে আবার একটু বেরাতে হবে। তো পরে বলছি কোথায় যাব। তো সেই কারণে এদিকের কাজগুলো আজকে সব সকাল সকাল করে নিচ্ছি। এখন কিন্তু বেলা বেশি হয়নি, এই 9:45 মতো বাজে, কারণ আজকে তো আমি উঠেছি সেই 6:45টার সময়। তখন থেকে কাজ করছি, একটার পর একটা কাজ করে যাচ্ছি, কিন্তু আজ মনে হচ্ছে ঘড়ির টাইম যেন চলছেই না। আমার কাজ হয়ে যাচ্ছে কিন্তু টাইম সেরকম হচ্ছে না। এই হচ্ছে সকালবেলা ওঠার একটা সুবিধা, জানো তো। ওই যে এক এক সময় শরীর দেয় না, ইচ্ছে করে না, লেদ খেয়ে থাকি, তো তখন কাজগুলো পড়েই থাকে। তখন মনে হয় ঘড়ির টাইমের সঙ্গে দৌড়ে আর পারা যায় না। ঘরটা একেবারে গুছিয়ে দেখো শোকেসের ওপরের বাসনগুলো তুলে রাখলাম, আর ঘরটা এখন ঝাড় দিয়ে দেব। তবে ঘরটা এখন মুছছি না, যখন আমি ওই ঘরটা মুছবো তখন আমি ফিনাইল দিয়ে এই ঘরটাকে একটু মুছে দেব। যতই না থাকি প্রত্যেক দিন একটু মোছা চাচা করলে কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে দেখো কেউ কিন্তু বলবেই না আমি এই ঘরটায় থাকি না, কারণ আমি ওই ঘরটার সাথে সাথে এই ঘরটাকেও এসে প্রত্যেক দিন পরিষ্কার করে যাই। তারপরে ভেজা জামা কাপড় টাপড় মেলা থাকে, বর্ষাকাল বুঝতেই তো পারছো, ঘরের ভেতর থেকে সেই একটা গন্ধ তো থাকেই, ড্যামের গন্ধ। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরে আমি আবার গামলাগুলো জায়গা মতো পেতে দেব। কেন বলো তো, না হলে এদিকে আবার জল পড়বে, কখন না কখন বৃষ্টি নেমে যাবে। ওই গামলা বালতিগুলো তো এইদিকে এখন আনাই যায় না, ওখানেই রেখে দিই, কারণ এত পরিমাণে জল পড়ে আমার শোকেস আলমারি সমস্ত জং পড়ে গেছে। তোমাদের দেখাবো এক সময়, যখন ওগুলো বার করবো না ভালো করে তোমাদের দেখাবো। পুরো জং ধরে গেছে বৃষ্টির জল পড়ে পড়ে।
এদিকের কাজ আমার হয়ে গেছে, সকালের টিফিন এখনও বানাইনি। সকালবেলার তিনজনেই আজকে চা দিয়ে বিস্কুট খেয়েছি, অনেকগুলো করেই তিনজনে বিস্কুট খেয়েছি। সেই কারণে ওর বাবা বলল এখন খিদে নেই, তুমি তোমার সমস্ত কাজটা করে আসো তারপরে খাবার করো। তো ভাবলাম ঠিক আছে চলো। আর একেবারে রান্নাঘরটাকে একটু ভালো করে আজকে পরিষ্কার করছি, কারণ গ্যাসে সব রান্নাবান্না হবে। তো আজ আর কোনো আমিষ করব না, তো সেই কারণে সব কিছু নিরামিষভাবে করব। তোমরা সবাই মানে অনেকেই আমাকে আমার এই বেসিনের কলটা আর বাথরুমের পাশে যেই মানে এই সিঙ্কের কলটা আর বাথরুমের পাশে যেই বেসিনটা ওর কলের দামটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। আমি কিন্তু এর আগেও অনেকবার বলেছি, তবু চলো হয়তো তোমরা খেয়াল করোনি। এই কলটা আমার নিয়েছে 1400 টাকা, এই সিঙ্কের কলটা রান্নাঘরের সিঙ্কের কলটা নিয়েছে 1400 টাকা, আর আমার বাথরুমের বাইরে যে বেসিনের কলটা ওটা নিয়েছে 900 টাকা। তো এই কলগুলো বেশ সুন্দর। আমার আগাগোড়াই খুব ইচ্ছে ছিল যে যখন আমি রান্নাঘর করব মন পছন্দ মতো, তো কিছু না হোক কলগুলো আমি এরকম লাগাবো। তবে বাথরুমের কলগুলো আমার স্টিলের কল লাগানোর ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বলতে তখন আর পয়সায় হয়ে ওঠেনি। তোমাদের দাদাভাই বলল এখন রান্নাঘর আর সিঙ্কের মানে রান্নাঘরের সিঙ্কের কলটা আর বেসিনের কলটা স্টিলের লাগাই, বাথরুমের কলগুলো পরে যখন টাকা হবে একটা একটা করে লাগিয়ে দেবো। আমি ভাবলাম ঠিক আছে চলো, এইগুলো তো আমার সব সময়ের ব্যবহারের দরকার, বাথরুমেরটার কতক্ষণ ইউজ হয়, তো সেই কারণে পরে ওগুলো লাগিয়ে নেব। রান্নাঘর পরিষ্কার করছি, আজকে একেবারে গ্যাসটাও ধুচ্ছি। দেখো যেহেতু ঠাকুরের রান্না বান্না হবে রাত্রিবেলায়, সব কিছু তালের বড়া মালপোয়া এগুলো সব তো বানাতে হবে, তো গ্যাসটা একেবারে ভালো করে মুছছি। আমি তো এই ওভেনেই রান্না করি, আমার একটা আলাদা ওভেন আছে জানো তো, কিন্তু ওটা হচ্ছে সিঙ্গেল ওভেন, একটা ওভেন, আর ওই ওভেনটায় ঠিকমতো আগুনও ওঠে না। তো সেই কারণে আমার কাকাও বলে, আমার শাশুড়ি মাও এই কথাটা বলে, আগুনের জিনিসের নাকি কোনো দোষ হয় না। তো আগুনের জিনিস মানে যেটায় রান্না হয় ওটা ধুয়ে মুছে নিলেই নাকি রান্না করা যায়। আর সত্যি কথা আমি ঠাকুরের রান্না বান্না এখানেই করি, মানে এই গ্যাসেই করি। তবে এই রান্নাঘরে এখনও পর্যন্ত ঠাকুরের ভোগ রান্না হয়নি, এই গোপালের ভোগ রান্না হবে। শুধু অনুষ্ঠানের দিন তো দেখেইছিলে যে ইন্ডাকশন ওভেনে আমি পায়েসটা করেছিলাম, আমি না মা করেছিল। আজ এই প্রথম আমার এই নতুন রান্নাঘরে ভোগ রান্না হবে, ভোগের জন্য গোপালের জন্য রান্না বান্না হবে। তো সেই কারণে সব ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। আর নিরামিষ রান্নাবান্নাও ঘরে হবে, তো একেবারে নিরামিষ হবে, তাহলে আর মাছ মাংসের কিছু ছোঁয়াছানি আর কিছু লাগবে না, আর পরিষ্কার করতে হবে না। তো সেই কারণেই এখন আর রান্নাবান্নার ঝামেলা নেই। ভাবলাম একেবারেই ঘর দুয়ার মুছে নিই, বাজে এখন 9:30 মতো বাজতে যায়, এখনও বাজেনি, কলে জল পড়ছে। ভাবলাম এদিকে সমস্ত কাজগুলো করে নিই, তবে স্নানটা এখন করব না, 11টায় জল আসবে তখন স্নান করব, মাথাটা তাই শ্যাম্পু করব। তো সিঁড়ির ঘরটা ভালো করে ধুইয়ে দিলাম। কেন বলো তো, মিষ্টুর পটিগুলো সকালবেলায় সমস্ত ঝাড় দিয়ে আমি ওই সিঁড়ির ঘরের দিকে ফেলেছি, আর অনেকটা জল দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে ধুইয়ে দিলাম। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তুমি একটা কাজ করো, মিষ্টুর খাঁচার নিচে বস্তা পেতে রাখো। বস্তা পাততে ইচ্ছে করে না জানো তো ঘরের মধ্যে। মিষ্টু এখন কি করে জানো তো, খাঁচার নাইটিটা যে থাকে পাতা ওটাকে গুটিয়ে দেয়, আর যখন একটু ওকে ছাড়ি সারা ঘরে তো ওর পটিটা ছড়ানো থাকে, তখন আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে এক জায়গায় রাখি, আর সকালবেলাটা এইভাবে বাইরে বার করে দিই, দিয়ে সিঁড়ির ঘরের দিকে ফেলি, দিয়ে ভালো করে ধুইয়ে দিই। আজকেও তাই করলাম, তবে আজকের কাজটা দুবার হবে না, আজকের কাজটা একেবারে করে নিলাম সকালবেলাতেই। অন্য দিন সকালবেলায় একবার ধোয়াই, বাসি থাকে তখন তো একবার একটু জল দিতেই হয়, আবার দুপুরবেলায় ঘর দোর মুছে টুছে তখন একবার ধোয়াই। অনেক দিন বাদে আজকে রাস্তাটা ঝাড় দিচ্ছি, বেশিরভাগ দিন এখন আমার যা আর শাশুড়ি মাই দেয়, অনেক দিন বাদে আজকে আমি দিতে নিয়েছি। আমার ঝাঁটাটা ছোট হয়ে গেছে, তো এখন আমার ঝাড় দিতে খুব কষ্ট হয়। বর্ষাকাল একটু পাতালতা পড়েই রাস্তাগুলো যেন কি বাজে হয়ে থাকে, দেখলে পরে ঘেন্না লাগে। পুরো একদম মোড়ের মাথা অবধি গিয়ে রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে আসলাম, আর আমার ঘরের দুয়ারটার সামনেও তো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চলো এবার জামা কাপড়টা ছেড়ে ঘরে যাই। মেয়ে যাবে পড়তে, তো রেডি হচ্ছে। আমি বললাম দাঁড়া, এক্ষুনি তো আমার খাবার বানানো হয়েই যাবে, তবে অতক্ষণ ওর দাঁড়ানোর টাইম নেই, 11টার থেকে পড়া, আর বাজে এখন 11:15। সাইকেল নিয়ে যাবে, সকালবেলা তো সাইকেলটা বার করেই দিয়েছি। তো ভাবলাম একটুখানি আলু ভাজা করি, একটু আলু ভাজা করে ওকে আগে দুটো রুটি বানিয়ে আগে ওকে দিয়ে দিই খেতে। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঘরে এসেছি, বললাম না এখন স্নান করব না,
11টায় জল আসলে স্নান করব। তো এখন সকালের খাবারটা বানাবো, সকালের খাবারটা খেয়ে দিয়ে নিয়ে স্নান করে তারপরে একটু বাজারের দিকে বেরাবো, কেনাকাটা আছে কিছু। তো এখানে রুটি করতে নিয়েছি, ওর বাবাকে বললাম, ওর বাবা বলল না আমি পরে তরকারিটা হলেই খাবো। হ্যাঁ, একটু তরকারি করব। রুটি আর আলুর দম করছি সকালবেলায়, তবে রুটিটা একটু বেশি করে করছি যাতে আমরা রাতেও খেতে পারি। আর দুপুরবেলার জন্য রান্না আজকে করব শুধু আলু ভাজা আর ভাত, ব্যাস, আর কিচ্ছু না। তবে এখন তাও করব না, সেটা পরে করব। আমি কাজের ফাঁকে ভাতটাকে করে নেব। এদিকে রুটিগুলো বেলে কটা মতো ভাজছি, ওর বাবা বলল পরে খাবে, তো মেয়েকে আগে ভেজে দিয়ে দিই, ওর না হলে পড়তে যেতে দেরি হয়ে যাবে। আর আজকে আমি আটা মাখাটা এত সুন্দর হয়েছে, দেখো আজকের রুটিগুলো সব কটা ফুলেছে। রুটি বানাতে গেলে রুটি দেখবে না ফুললে কিন্তু একদম ভাল লাগে না, আর আজকে আমার প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলেছে। একবার ভেবেছিলাম দুধ আলুর দম আর রান্না করব না, রুটি দিয়ে আলু ভাজা দিয়েই খেয়ে নিই। তবে তোমাদের দাদাভাইকে যদি একবার বলি না যে এইটা করব, তখন সেটা আমাকে করতেই হবে। আবার আলু কাটলাম, আলু কেটে জিরে বাটা আদা বাটা দিয়ে দেখো এখানে আলুর দম করতে নিয়েছি। আর এদিকে বাটিতে একটু গরম জল বসিয়েছি, গরম জল দেব। চলো খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে নিই। স্নান করে আস্তে আস্তে আবার বৃষ্টিও নেমে গেছে। মাথাটায় শ্যাম্পু করলাম আর চুলটা পুরো ভেজা আছে বলে ছেড়ে রাখলাম। আর ব্যাগের মধ্যে করে ক্লিপ নিয়ে নিয়েছি, চুলটা শুকিয়ে গেলে আবার চুলটাকে বেঁধে দেবো। তো এখন মেয়ে পুজো দেবে, আর রান্না বান্না বলতে ভাতটা তো করেই নিয়েছি, আর আলু ভাজা কেটে রাখলাম। মেয়ে আলু ভাজাটা করে ও ওর মতো খেয়ে নেবে। আর এখন আমি যাবো ফার্স্টে আগে দিদিদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে জল উঠেছে। তো সেই কারণে ওদের গতকালকেই বলেছিলাম যে এখানে চলে আসতে, ওদের বাথরুমে খুব অসুবিধা হচ্ছে, তো বলেছে আসবে না। তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে চলো যাই, গিয়ে একবার দেখেও আসি, আর দিদিবাড়িতে একটু দরকারও আছে, সেই কারণে যাব। দিদিবাড়িতে যাব, দিয়ে বাজার করতে যাব, বাজার করে গোপালের জন্য জামা কাপড় কিনবো। অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরালাম, অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম, স্নান করে উঠেছি আর তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো সেই কারণেই একটু দেরি হয়ে গেল। এখন তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো যাই বাজারে, দিদির বাড়ির ওদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখি কতটা জল হয়েছে। ওদের ঘরেও জল ঢুকে গেছে, তো সেই কারণে আরও যাওয়া। সব কিছু কাজ করে গেলাম। এখন তো আর ঠাকুরের বাসনটা মাজতে পারলাম না, ঠাকুরের বাসনটা এসে তারপরে সব কিছু ঠাকুরেরগুলো গুছিয়ে তারপরে ঠাকুরের বাসন বিকালবেলা মাজবো। ঠিক আছে, চলো গিয়ে রাস্তায় গিয়ে তারপরে দেখাচ্ছি, কথা হচ্ছে। বেরাতে বেরাতে দেখি সেই ঝিরিঝিরি বৃষ্টিই পড়ছে। তোমাদের দাদাভাইকে বললাম চলো আর ওয়েট করতে হবে না, এবার বেরিয়েই যাই, বাজারে তো আর কিচ্ছু পাবো না, সব উঠে যাবে। তো এখন ফার্স্টে আগেই বললাম যে দিদি বাড়িতে যাবো। তো দিদি বাড়িতে যেতে গিয়েই দেখি, দেখো দিদিদের বাড়িতে যেতে গিয়ে না দুটো পুকুর পড়ে। তো একটা পুকুর তো পুরো ভরে একদম রাস্তার ওপর দিকে জল উঠে আসছে। এই যে দিদিদের বাড়ির গলিটায় চলে এসছি। এই জল ওঠার দিনগুলো দেখলে না সেই আগের দিনের কথা মনে পড়ে। দিদিদের ঘরে যতটা না অসুবিধা হচ্ছে আমি দেখলাম, সবথেকে বেশি ওদের বাথরুম আর পায়খানাতে হচ্ছে, জানো তো, পুরো একদম জলে ভরে গেছে, পেছন দিকটায় তো পুরো জল জমে গেছে। আর ওদের এই জলটা, ওদের ঘরের সামনে তো পুকুর আছে, এই যে এই পাশটায় যে জঙ্গলটা দেখছো না, এটা হচ্ছে পুরো পুকুর, পুরো কচুরিপানাতে একদম পুরো ঢেকে গেছে। তো আমি গতকালকেই শুনেছি দিদির মুখে যে দিদি বলেছে জল উঠে গেছে। তো আমি দিদিকে বারবারই বলছিলাম ঠিক আছে চলে আয়, দেখো একটা জায়গাতে থাকলে কম বেশি করে যাই হোক হয়ে যাবে, কিন্তু ঘর দুয়ারের এমন অবস্থা থাকলে কিভাবে থাকা যায়। এই দেখো গতকালকে ঘরের সামনে থেকে জল উঠেছিল, তো জামাইবাবু আবার এইভাবে ইট দিয়ে মাটি দিয়ে গাঁট করেছে, তবু দেখলাম সারা ঘর পুরো ড্যাম পড়ে গেছে, পুরো ভেজা। আর এই যে দেয়ালের সাইডগুলো দিয়ে না, কিনার দিয়ে নিচের ওই জায়গাগুলো থেকে চুইয়ে চুইয়ে দেখি জল উঠছে। তো দেখে খুব খারাপ লাগলো। আর তারপরে মেন গুলুটার জন্য বাথরুমে যাওয়া, গুলুটার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দিদিকে বললাম চল দিদি আমাদের বাড়িতে চল, এখন একেবারেই চল। তো দিদি তো কিছুতেই আসবে না, সব থেকে বড় কারণ হচ্ছে গুলুর পরীক্ষা চলছে। আর তোমরা এর আগেই জানো যে আমাদের বাড়ির থেকে গুলুর পড়া স্কুল কতটা অসুবিধা হয়েছিল আমার শরীর খারাপের সময়। তবু দিদিকে বললাম যে দেখ কি করবি। তো দিদি বলল দেখি আর দুটো দিন যদি বেশি জল উঠে যায় তখন যাব।
তো এখানে জামাইবাবু আর দিদি মিলে সব ঘরের সামনেই ইট পাচ্ছে, আর সত্যি দেখে খুব কষ্টও লাগছিল, কারণ এইভাবে থাকা সত্যি কথাই খুব কষ্টকর। ওই যে গতকালই তোমাদের বললাম না, আমার শ্বশুরবাড়িতে আজ যাই হোক এই পাশটায় জল ওঠে না। কি ফল বাজার কিনবো বলো, ফলের যা দাম, মানে ফল ইচ্ছে হলেও যেন আবার নিতে ইচ্ছে করে না। সব একটা একটা করে নিয়েছি, একটা শসা, একটা আপেল, একটা লেবু। তো একটা তাল আমি কত দিয়ে কিনলাম যেন, 80 টাকা। 100 টাকা চেয়েছিল, 80 টাকায় লাস্ট আমাকে দিল। যেই তাল দিদি বলছে 20 টাকা 25 টাকা করে নাকি, মানে গতকাল 2 দিন আগে অবধি বিক্রি হয়েছে। প্রতিবারই জন্মাষ্টমীর আগে যখন আমি তাল কিনি এই রকমই দাম নেয়, 80 টাকা, 100 টাকা, 150 টাকা অবধি তাল কিনেছি। তো ওখান থেকে যাই হোক অল্প স্বল্প সাধ্যমতো একটু ফল বাজার করলাম। আর এখানে দেখো এসছি এখন গোপালের জন্য জামা কাপড় কিনতে। গোপালের জন্মদিন বলে কথা, ওর জন্মদিনে স্পেশাল কিছু হবে না সেটা তো হয় না। তো যাই হোক যতটা পারছি ততটা সব কিছুই সাধ্যের বাইরে গিয়ে এখন আর কিছুই হয় না। তবে 1 বছর করেছিলাম, জানি না তোমরা ওই ভিডিওটা মনে রেখেছো নাকি, কতজন দেখেছো আমি জানি না। আগের চ্যানেলে আমার ভিডিওটা ছিল, ওই ভিডিওটা মানে ওই সময় আমি যেমন আমার মেয়ের 5 বছরের জন্মদিন বড় করে করেছিলাম, আমার গোপালের জন্মদিন আমি ওই বছরটা বড় করে করেছিলাম। তখন আমার গোপালের 5 বছর হয়েছিল। তো সেই বছরটা আমি খুব বড় করে জন্মদিন পালন করেছিলাম। তো তারপর থেকে করি, প্রত্যেক বছরই অল্প স্বল্প যেমন পারি তেমন করি, কিন্তু কোনোদিনও বন্ধ করি না। তো এদিকে সব কিছু কেনাকাটা করে নিয়ে বাড়িতে আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, আগে ভাত খেলাম এসে। তো বাড়িতে আস্তে আস্তেই অনেকটা দেরি হয়ে গেছে, কারণ দিদির বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম। ওখানে যাওয়ার পরেও বৃষ্টি নেমে গেছিলো, আর এমন বৃষ্টি হচ্ছিল যে বেড়ালে আমি আর তোমাদের দাদাভাই দুজনে ভিজে যেতাম। বাজারে তো কিচ্ছু পাইনি, সব উঠে গেছে বৃষ্টির জন্য। তো মিষ্টুর জন্য কিচ্ছু খাওয়ার ছিল না। আজকে তোমাদের দাদাভাই গিয়ে জঙ্গল থেকে দেখো এই কলমির শাক তুলে নিয়ে এসছে। এগুলোকে আমি পরে বেছে ধুয়ে পরিষ্কার করে মিষ্টুর জন্য রাখবো, কারণ আজকে আর মিষ্টুর জন্য বাজার থেকে কিচ্ছু আনা হয়নি। এইখানে কলমির শাক নিয়ে এসছে, শশা আছে, আর তোমার একটু দুব্বা তুলবো, ব্যাস হয়ে যাবে। এখন বসেছি ঠাকুরের বাসন মাজতে। বাজে এখন 4টে, জল চলে এসছে বিকেলবেলা। তো এখন 4টে বাজে, ভাবলাম ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়নি, ঠাকুরের বাসনগুলো মেজে নিই। সকালবেলা আর টাইম হয়নি। আর নিজে গোপালের জন্মদিনের বাজার হাট আমি এগুলো নিজেই একটু করতে পছন্দ করি। কেন বলো তো, এই গোপালের জামা কাপড় কেনা, এটা সেটা কেনা, এগুলো একটু নিজে পছন্দ করে না আনলে ভালো লাগে বলো? তো তোমাদের দাদাভাই অনেকবার বলছিল যে আমাকে দিয়ে দাও, আমি গিয়ে নিয়ে আসি। আমি বললাম না, আমিই যাব, আমার কাজকর্মগুলো করে উঠতে দাও, আমার কোনো কষ্ট হবে না। আমার সারাদিনেও কাজ করলে আমার কোনো কষ্ট হবে না, আস্তে ধীরে করে আমি সব করে নেব। সবই করতে পারি, কিন্তু ওই যে খুব একটা শুধু হুড়োপাড়ি করতে পারি না। সব ঠাকুরের বাসন বার করে নিয়েছিলাম তো সকালেই। তো দেখো অনেক বাসন লাগবে, কারণ আজকে রান্না হবে, আবার ভোগের রান্না কালকে হবে। তো সেই কারণে আমার কাছে এইখানে মোটামুটি যা ঠাকুরের বাসন ছিল সব আলমারি থেকে বার করে নিয়েছি। এখনও আমার ঠাকুরের বাসন প্রচুর আছে, বাপের বাড়িতে আছে। তো সেই কারণে এখন আর আমার অসুবিধা হয় না। আর একটা সময় আমার একটাও ঠাকুরের বাসন ছিল না, জানো না, কলা পাতা কেটে কেটে ঠাকুরকে ফল প্রসাদ দিতাম। সবই আস্তে আস্তে হয়, সবই সবুরে মেওয়া ফলে, এটা কথায় আছে না, সবই একটু ধৈর্য ধরতে হয়। বাজতে চলো এখন 5:30, মেয়ে বেরিয়ে গেল পড়তে, মেয়ের আছে পড়া। আর আমিও এদিকে চলো গেটটা দিয়ে দিলাম। তোমাদের এরপরে দেখাবো গোপালের জন্য কি কিনে এনেছি। এদিকে একেবারে গেট বন্ধ করে এই দিকের পাখা, লাইট সমস্ত কিছু বন্ধ করে দিলাম। এবার ঘরে যাব। 5টা বেজে একটু পার হয়েছে, রান্নাঘর আবার পুরো পরিষ্কার করলাম, খাওয়া দাওয়া করে সমস্ত এই যে বাসন কোসন মেজেছি। আর মেয়ে তো পড়তে বেরিয়ে গেল, বাসন কোসনগুলো সব এদিকে রেখেছি, কারণ এইখানে এখন বাসনের গামলাটা থাক, এইদিকে আর এখন কিছু ওইদিকে নেব না। আর এইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে ওপর একদম পুরো ফাঁকা করে রেখেছি, কারণ এরপরে সব ঠাকুরের রান্নাবান্না হবে। একেবারে আবার গ্যাস মুছলাম, এই স্ট্যান্ডগুলো সব ধুয়েছি,
বেসিন টেসিন আবার সব পুরো মেজে একদম পরিষ্কার করে দিয়েছি। যদিও বা আজকে রান্নাবান্না কিছুই হয়নি, দেখলেই তো শুধু আলু ভাজা আর ভাত করা হয়েছে, তো সেই কারণে আমিষের কোনো ব্যাপার নেই, তবু মনে একটা খুঁতখুঁতানি, তাও একটু সব কিছু আবার পরিষ্কার করে দিলাম। সব গোছানো পরিষ্কার করা। চলো তোমাদের গোপালের জন্য কি কি কিনে এনেছি ওইটা দেখাই। অলকা স্টোর, এই দোকান থেকেই আমাদের গোপালের সমস্ত জামা কাপড় আনা হয়। এই দোকানটা না স্টেশনেও আছে, আবার আমাদের বাজারের এখানেও আরেকটা ব্রাঞ্চ খুলেছে। আমি গোপালের জামা কাপড় সোদপুরে যাই আনতে, আর যদি খড়দার থেকে নিই তাহলে আমি এই দোকান থেকেই নিই। এই দাদাদের দোকানে না জামা কাপড়ের কালেকশানগুলো খুব ভালো। চলো তোমাদের দেখাচ্ছি, দেখিয়ে তারপরে এখন এইখানে একটা ভিডিও শেষ করব, তারপরে আবার আরেকটা আরম্ভ করব, ঠিক আছে? এই একটা জামা নিয়ে এসেছি, এই একটা জামা, দাঁড়াও, এই একটা জামা নিয়ে এসেছি। এটা আজকের জন্য না, এটা এই হালকা একদম গোলাপিও বলবো না, ঠিক দুধে আলতা টাইপের কালারটা কিন্তু খুব সুন্দর, দেখেছো? খুব পছন্দ হয়েছে আমার জামাটা। তবু এরকম জামা অনেকবার পরেছে, কিন্তু নতুন কালেকশন কিছুই দেখলাম না। বললো পুজোর আগে সব কিছু আবার নতুন উঠবে। তো এই জামাটা নিয়ে এসেছি, জামাটার দাম নিয়েছে 110 টাকা, একটা টাকাও কমায় না। এই দোকানের হচ্ছে এই একটাই বড় বাজেট। এই একটা জামা নিয়েছি, আর রাত্রিবেলায় পরাবো হচ্ছে এইটা সাদা আর লালের মধ্যে নিয়ে এসেছি। আমি একটা হলুদ রঙের জামা খোঁজ করেছিলাম যে কালকে পরানোর জন্য, কিন্তু হলুদটা পাইনি। এই সাদা আর লালের মধ্যে নিয়ে আসলাম আজকে পরানোর জন্য। এটা হচ্ছে ঘাগরা, তো এইটা নিয়ে এসেছি আজকে পরানোর জন্য। দাঁড়াও, এবার এগুলো বার করে নিয়ে তারপরে একেবারে দেখাচ্ছি। নিয়ে এসেছি ওর গয়নাগাটি বলতে বেশি কিছু আনিনি। হারটা নিয়েছে দেখো 50 টাকা। এই একটা হার নিয়ে এসেছি, এই হারটা নিয়ে এসেছি। এগুলো আজকে কিছুই পরাবো না, এগুলো হচ্ছে কালকের জন্য, কালকে পরাবো। এই একটা হার নিয়ে আসলাম, একটা ময়ূরের পালক, একজোড়া কানের, এই একজোড়া কানের নিয়ে এসেছি। আর বাঁশিটা দেখে খুব ভাল লাগলো, যদিও বা আমার গোপালের রূপোর বাঁশি আছে, কিন্তু তবু বাঁশিটা দেখে খুব ভাল লাগলো। বাঁশিটা না, আমার রূপোর বাঁশিটা পুরো কালো হয়ে গেছে, দেখি পুজোর আগে সমস্ত কিছু একটু পালিশ করাতে দেবো আবার। তো এই বাঁশিটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি মাথার একটা মুকুট, এই মুকুটটা নিয়ে এসেছি। তো এই ওর গয়নাগাটি আর সাজগোজ, এগুলো কিছুই আজকের জন্য না, সবই কালকের জন্য। আজকে রাত্রিবেলায় পুরোটাই হবে ফুল দিয়ে সাজাবো, ঠিক আছে? তার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন আর তোমাদের দেখালাম না। এই ব্লগটা এখানেই শেষ করব। এরপরে সন্ধে ধরিয়ে একেবারে সমস্ত কিছু রান্নাবান্নার দিকে ঢুকবো, আর ওই পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আজকে রাত্রিবেলায় গোপাল কি কি করবে। এগুলো তো কালকের জন্য সব নিয়ে এসেছি, কালকে এগুলো করবে। আর আজকে ফুলের মালা, ফুলের মুকুট, সব কিছু ফুলের জিনিস পরাবো, তো সেই কারণে সাদা আর লালের মধ্যে জামাটা নিয়ে এসেছি। এরপরে সমস্ত কিছু দিদি আসবে, তালটা গুলবে, তারপরে আমিও ওইদিকে যাব, ওদিকের কাজগুলো করব। তো একসঙ্গে পুরো ব্লগটা করলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে দুটো পার্টে ভাগ করে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এই অবধিই রাখবো। বাজার বলতে সবজি বাজার আমরা কিছুই পাইনি, কারণ বৃষ্টির জন্য দিদিদের বাড়ি থেকে বেরাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। সবজি বাজার কিছুই পাইনি, শুধু এই আলু পেঁয়াজ, আদা রসুন কিচ্ছু আমার ঘরে ছিল না, তো সেই কারণে নিয়ে এসেছি। আর গোপালের এগুলো কিনলাম, আর আজকে রাতে দেবার মতো ফল মিষ্টি এগুলো নিয়ে এসেছি। কালকে সকালবেলা তোমাদের দাদাভাই যাবে বাজারে, আর তো কালকে সকালবেলা যা আনার সেগুলো আনবে। আর দোকান বাজার এগুলো আমার সমস্ত কিছু, মানে দোকান থেকে যা যা আনা সেগুলো সব আনা হয়ে গেছে। আজকে আর বেরোনোর আমার আর দরকার নেই, এরপর থেকে করবো, দেবো তো সেই রাত্রির 12টায়, অতটা চাপ নেই। তো এখন থেকে সব গোছাতে থাকলে আস্তে আস্তে হয়ে যাবে। আর মোটামুটি ওই শুতে শুতে সেই 1:30 2 এরকমই বেজে যায়। আমি প্রত্যেকবার এরকমই করি, রাত্রিবেলায় গোপালকে দিই। অনেকে আজকে আমাদের এখানে দুপুরবেলাও দিয়ে দিয়েছে, অনেকে বেশিরভাগ তো সন্ধেবেলাতেই দেয়। কিন্তু যেই বছর থেকে গোপাল আমার ঘরে এসছে, যেই বছর থেকে আমি জন্মাষ্টমী পালন করি, তো আমি সবসময় এই রাতেই দিই, রাত্রির 12টার সময় দিই। আবার পরের দিনকে ভোগ ঠোক যা দেওয়ার সেটা দিই। আমি ওই সন্ধেবেলায় দিই না, আমার ভালো লাগে না রাত্রির। আজকে আমি দেখেছি যে 12টা 5 থেকে 12টা 35 পর্যন্ত টাইম আছে, ওই টাইমের মধ্যে আমি দেবো। সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখবো, ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সব দেবো, ঠিক আছে? চলো ওটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। এই অবধি এই ব্লগটা দিয়ে রাখলাম। চলো দেখা হচ্ছে পরের পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।